আমার ঠিক দু চোখের সামনে দিয়ে নাদিয়া আর একটা ছেলের সাথে একটা হোটেলে ঢুকে পড়ল। সময়টা যদি এখন দিন হতো তাও আমি বিষয়টা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারতাম, কিন্তু এখন রাত ৮টা। এই রাতের বেলায় এরকম একটা হোটেলে নিশ্চয়ই কেউ ভালো উদ্দেশ্যে যায় না। আমি না হাজার চেষ্টা করেও নিজেকে এটুকু বুঝ দিতে পারলাম না যে আমার নাদিয়া হয়তো নিষ্পাপ, ও আমার সাথে চিট করতে পারে না, কখনো না। কিন্তু নিজের চোখ জেতা মানে না। কত সুন্দর আর একটা ছেলের সাথে হাসতে হাসতে আমার সামনেই ওরা ভিতরে চলে গেল। একটা কথা কি, হাজার মানুষের ভিড়েও সত্যিকারের প্রেমিকটা তার প্রেমিকাকে ঠিকই চিনতে পারে, কারণ তার নয়ন জোড়া শুধু দিন রাত তাকেই খোঁজে। আজ যদি ওকে সত্যিকারের ভালো না বাসতাম তাহলে বোধহয় ও আমার চোখে পড়তো না। বেশি সময় নিলাম না, পকেট থেকে ফোনটা বের করে নাদিয়াকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর ও ফোন রিসিভ করলো। আমি বলছি, কি করো? ও আস্তে সাবধানতার স্বরে বলছে, বাবু, আমি আম্মুর কাছে, ফ্রি হলে কল দেব। তুমি কিন্তু ভুলেও আমাকে কল দেবে না, না হলে আম্মু বুঝে যাবে। এক কাজ করো, তোমার আম্মুকে বলে দিও তুমি এখন একটা হোটেলে একটা ছেলের সাথে প্রাইভেট সময় পার করছো, না হলে উনি আবার চিন্তা করবেন। রাখি নাদিয়া, ভালো থেকো। আর হ্যাঁ, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। ফোনটা আবার রেখে দিলাম পকেটে। অফিস শেষ করে বাসায় ফেরার জন্য হাঁটছিলাম। সারাদিন বসে বসে কাজ করতে করতে কোমরটা আর 12টা বেজে গিয়েছিল। তাই ভেবেছিলাম হেঁটে এসে বাসে উঠব, কিন্তু আসার পথে এমন কিছু আমার সাথে হবে যা আমি কল্পনাও করতে পারিনি। এই নাদিয়ার সাথে আমার পরিচয় সেই ভার্সিটি লাইফে। আমি যখন এমবিএ পড়ি তখনও ফার্স্ট ইয়ারে ছিল। ওর প্রথম সেমিস্টারে পড়া অবস্থায় আমার কাছে অনেকেই পড়তে আসতো, ও এসেছিল। আর তারপর সেখান থেকেই আমাদের পরিচয়, আর ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। 4 বছরের সম্পর্ক আমাদের, কিন্তু আজ তা সব শেষ। অনেক আগেই ওর ওপর আমার সন্দেহ হয়েছিল। আজ থেকে 1 বছর আগে একদিন ওকে এই ছেলেটির সাথেই একসাথে হাঁটতে দেখেছিলাম। ও বলেছিল ওর ক্লাসমেট, বই আনতে গিয়েছিল। আমি ওকে অন্ধের মতন ভালোবাসতাম। জীবনে প্রথম ভালোবাসা বলে কথা, তাই বিষয়টা নিয়ে আর মাখামাখি করিনি। কিন্তু কে ভেবেছিল ভিতরে ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে। আমাদের 4 বছরের সম্পর্কে ওর হাতটা ছাড়া আমি আর কোথাও ওকে স্পর্শ করিনি, বরং কখনো খারাপ নজরেও দেখিনি। কিন্তু আমার নাদিয়া যে এরকম, আমি তা কল্পনাও করিনি। বুক ফেটে কান্না পাচ্ছে, মন চাচ্ছে চিৎকার করে কান্না করি। যে মানুষটাকে আপনি আপনার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতে চেয়েছিলেন সারা জীবনের জন্য, সে এখন অন্যের বুকে শান্তি খুঁজছে। চোখ দিয়ে কখন যে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে, মনে হচ্ছে জীবন থেকে সব কিছু নিমেষেই হারিয়ে গিয়েছে। ঠিক করলাম পুরোটা পথ আজ হেঁটেই যাব। যেতে যেতে চোখের পানিগুলো হয়তো ফুরিয়ে যাবে, কেউ আর বুঝতে পারবে না আমার কষ্টগুলো। কিছু দূর হেঁটে আসতেই আকাশে কঠিন মেঘের গর্জন, সাথে বিদ্যুতের ঝলকানি, আর বাতাসে বৃষ্টির ঘ্রাণ। একটু পরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু। আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো গাল বেয়ে চোখের পানির সাথে মিশে পড়ছে। পকেট থেকে ফোনটা বের করে ব্যাগে রেখে দিলাম। দামি একটা ফোন, ভিজে গেলে অনেক ক্ষতি। ব্যাগটা ওয়াটারপ্রুফ, তাই সহজে কিছু ভিজবে না। তবে আমি আজ অনেক ভিজতে চাই। এই ঝুম বৃষ্টির মাঝে অঝরে কাঁদতে চাই। হাঁটতে হাঁটতে ব্রিজের ওপর এসে বসে পড়ি। গাড়ি তেমন একটা নেই, দু একটা মাঝে মাঝে শোষো করে চলে যাচ্ছে। আমি ঝুম বৃষ্টিতে আইল্যান্ডে জোরে জোরে কাঁদছি। কেউ বুঝতে পারছে না। কিভাবে বুঝবে? বৃষ্টির শব্দে সবাই বধির। পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কাঁদতে কাঁদতে পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে আছি। নাদিয়ার সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা এখন মনে পড়ছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে ও এখন চরম সুখ আনন্দ করছে অন্য একটা ছেলের সাথে। এটা ভেবে কান্নায় মাথাটা বুঝে পেলি 2 হাতের মাঝে। সব শেষ। কোনোভাবেই মানতে পারছি না। অনেকে ভাবে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না।
আরে, কেউ একবার যদি বুঝতো ছেলেরা যাকে একবার সত্যিকারের ভালোবাসে তাকে সারা জীবনই ভালোবেসে যায়। যদি তাকে হারিয়েও ফেলে, তার শূন্যতা তাকে সব সময় কষ্ট দেয়। হয়তো কখনো কেউ সেটা বোঝার চেষ্টাই করেনি। আমি এসব ভেবেই কাঁদছিলাম, কিন্তু হঠাৎই অনুভব করলাম কে যেন আমার পাশে এসে বসেছে, আর মাথার উপর ছাতাও ধরেছে, যার জন্য বৃষ্টি অতটা গায়ে লাগছে না। আমি মাথা তুলে তাকাতেই অবাক, একটা মেয়ে আমার পাশে ছাতা হাতে বসে আমার দিকে চিন্তিত নয়নে তাকিয়ে আছে। আমার চোখের দিকে তাকিয়ে সে ডিরেক্ট জিজ্ঞেস করে, আপনি তো কান্না করছেন, কিন্তু কেন? কি হয়েছে আপনার? আমি মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলি। কিছু বলার মতন আমার কাছে কিছু নেই। কি বলবো আমি? মেয়েটা আবার জোর দিয়ে প্রশ্ন করে, আমার জীবনে কখনো আমি কোনো ছেলেকে সরাসরি কাঁদতে দেখিনি। ভেবেছিলাম তারা খুব পাষাণ প্রকৃতির হয়, কিন্তু আজ আপনাকে এভাবে কাঁদতে দেখে খুব জানতে ইচ্ছে করছে। আপনি কেন কাঁদছেন, প্লিজ বলুন। আমি আবার মেয়েটার দিকে তাকাই। ওর চোখগুলো খুব আশা নিয়ে বসে আছে। এরকম একটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে কি মেয়েটার বাঁচছে না? কেন সেদে সেদে কথা বলছে ও? আমি কান্নাসিক্ত কণ্ঠে বললাম, আমি কাঁদছি না, বৃষ্টিতে ভিজছি। আপনি আমার জন্য সময় নষ্ট করবেন না, চলে যান। সে বলল, আমি এতটা বোকা না যে কোনটা বৃষ্টির পানি আর কোনটা চোখের জল আলাদা করতে পারবো না। আপনি বৃষ্টির মাঝেই কাঁদছিলেন, একটা অপরিচিত ছেলেকে একবার দেখেই তার চোখের পানি ধরে ফেললেন। মন থেকে কাউকে দেখলে তার সব কিছুই ভালোভাবে বোঝা যায়। যেমন আপনি এখন অনেক কষ্টে আছেন, সেটা আপনাকে দেখেই বেশ বোঝা যাচ্ছে। প্লিজ বলুন না, কি হয়েছে আপনার? কেন জানি আমিও চাচ্ছিলাম কেউ একজন আমার কষ্টগুলো শুনুক, তাই আমি এই অপরিচিতাকে সব বলে দিলাম। কখন যে আধা ঘন্টা চলে গেল টেরই পাইনি। এখন বৃষ্টিও প্রায় থেমে এসেছে। আমি শেষ কথাটা তাকে বলি, মাফ করবেন, কিন্তু একটা কথা বলতেই হবে। আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না। মেয়েরা খুব খারাপ, ছেলেদের মন না জীবন নিয়ে খেলে। শুনুন, আমি বলবো না আপনি ভুল, তবে হ্যাঁ, আপনি পুরোপুরি সঠিক না। হাতের 5টা আঙুল যেমন একই রকম না, ঠিক প্রতিটি মেয়ে ছেলে এক রকম না। একজন দুজন খারাপ বলে সবাইকে খারাপ বলাটা ঠিক না। ছেলেরা যেমন মেয়েদের মন ভাঙে, তেমনই কিছু কিছু মেয়েও এরকম করে। উভয় পক্ষই দোষী। তবে এতটুকু বিশ্বাস রাখেন, ভালোদের সাথে সবসময় ভালোই হয়। হয়তো কোনো ভালো মেয়ে আপনার হাতটা এসে শক্ত করে ধরবে সারা জীবনের জন্য, সেই পর্যন্ত অপেক্ষা করুন। একজনের জন্য নিজের বাকি জীবনটা নষ্ট করবেন না। আমি তো একজন মেয়ে, আমি হোর হয়ে ক্ষমা চাচ্ছি। আপনি প্লিজ উল্টোপাল্টা কিছু করবেন না। সেটা আমি কখনোই পারবো না। আমার বাবা মা আছেন, তারা আমার ওপর নির্ভরশীল। আমি না থাকলে তারাও মরে যাবে। তবে হ্যাঁ, আপনি বললেন না আমার হাত এসে আরেকজন ধরবে, সেই সুযোগ আমি আর কাউকে দেব না। আমি সারা জীবন একাই থাকবো, লাগবে না কোনো নারীকে আমার। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা আসি আমি, বৃষ্টিও থেমে গিয়েছে। জি, দাঁড়ান, রিক্সা করে দিচ্ছি। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। আমি একটা খালি রিক্সা দেখলে তাকে উঠিয়ে দিই, সে চলে যায়, সাথে আমাকে অনেকটা হালকা করে দিয়ে যায়। জানি না, কিন্তু কেন জানি বুকটা অনেকটা হালকা লাগছে। হয়তো মেয়েটাকে নিজের কষ্ট আর মনের ক্ষোভগুলো বলেছি, তাই মনটা হালকা হলেও নাদিয়ার শূন্যতা আমাকে তাড়া করছে। তাই আর বেশিক্ষণ ওখানে থাকি না, একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হই। এখন একটুও বৃষ্টি নেই, তবে বৃষ্টির ঘ্রাণটা আছে, সাথে বৃষ্টি ভেজা রাত আর এক রাশ বিষণ্ণতা। সময়টা এখন খুব উপভোগ করার মতন হলেও আমার ভাঙা মনখানা তা চায় না। এত কষ্ট কখনো আগে পাইনি। বাসায় আসলে চুপচাপ নিজের রুমে চলে যাই। আমাকে এরকম কাক ভেজা দেখে মা খুব বকাঝকা করে, আমি চুপচাপ শুনি। মা আমার মুখের দিকে তাকিয়ে বকা বন্ধ করে বলেন, নীল, কি হয়েছে বাবা, তোর মুখটা এমন হয়ে আছে কেন? কিছু হয়েছে? আমি মোটেই চাই না মা এসব শুনে কষ্ট পাক, তাই অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটের কোণায় হাসি এনে বলি, না না মা, কিচ্ছু হয়নি, বৃষ্টিতে ভিজেছি তো তাই এরকম লাগছে। আচ্ছা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি।
না মা, আজ একদম ক্ষুধা নেই, আমি ঘুমিয়ে পড়ব। তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস বাবা? সত্যি করে বল না বাবা। না না মা, কিচ্ছু লুকাচ্ছি না, আমি যাই। বলি দ্রুত ওয়াশরুমে চলে আসলাম, কারণ খুব কান্না পাচ্ছিল মায়ের দিকে তাকিয়ে। এদিকে মা তার নিজের রুমে বেশ চিন্তিত হয়ে ঢুকলেন। বাবা তাকে দেখে বললেন, কি হয়েছে, কি নিয়ে এত ভাবছো? নীল কিছু বলেছে? মা বাবার পাশে গিয়ে বসে বললেন, ছেলেটা কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন, মুখে হাসি নেই, মুখখানা কেমন মলিন হয়ে আছে, তার উপর আজ ভিজে এসেছে, কিছুই বুঝতে পারছি না। শোনো না, আমি বলি কি। এরপর বাবা মা অনেকক্ষণ কথা বললেন। এদিকে আমি বাইরে এসে হাত মুখ মুছে ব্যাগটা শুকাতে দিয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ি। আকাশে আবারও মেঘের গর্জন, হয়তো আবারও বৃষ্টি হবে। বৃষ্টির কথা ভাবতেই সেই অপরিচিতা মেয়েটার কথা মনে পড়ে গেল। আজ মেয়েটাকে মনের কথাগুলো না বলতে পারলে হয়তো আমি বাসায় আসতে পারতাম না। জানি না মেয়েটার সাথে আর কখনো দেখা হবে কিনা, না হলেই ভালো। মেয়েদের আর ভালো লাগে না, সব মেয়েই এক। খুব কষ্ট নিয়ে কখন যেন ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে, আজ শুক্রবার, তার উপর ঠান্ডা আবহাওয়া, বেঘরে ঘুমাচ্ছি আমি। একমাত্র এই একটা দিনই আমার ছুটি, তাই অনেকক্ষণ ঘুমানো যাবে, মাও ডাকবে না। কিন্তু আজ হলো উল্টো। হঠাৎ ঘুমের মাঝে শুনতে পাই মা ডাকছে, নীল, এই নীল, ওঠ, আর কত ঘুমাবি? আমি চোখ না খুলেই বললাম, মা আজ তো শুক্রবার, কেন ডাকছো? কারণ আজকে এক জায়গায় যেতে হবে। কোথায়? তোর জন্য তোর বাবা একটা মেয়ে ঠিক করেছে, তাকে দেখতে যাব। ওঠ তাড়াতাড়ি। আমি গেলাম। আমি এক লাফে উঠে বসি। নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছি না। এটা কি বললো মা? আমি তো বিয়েই করব না কোনোদিন, কখনো না। আমি মেয়েদের ঘৃণা করি। মাকে দ্রুত না বলার জন্য উঠতে নিলেই দেখি বাবা রুমে এসেছে। আমি তাকে দেখে পুরোই অবাক। বাবা সচরাচর আমার রুমে আসে না, তাহলে আজ কেন আসলেন? তিনি আমাকে দেখে বললেন, উঠেছিস? হ্যাঁ বাবা। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে, তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, তাকে দেখতে যাবি। যদি সব ঠিক থাকে তাহলে আজই ফাইনাল করে আসবো। আমি স্তব্ধ হয়ে গিয়েছি বাবার কথা শুনে। তিনি যে অনেক সিরিয়াস ব্যাপারটা নিয়ে, তাকে দেখেই বেশ বোঝা যাচ্ছে। তার মুখের ওপর কথা বলার সাহস কিংবা অধিকার আমার নেই। তবে বিয়ে আমি করছি না, যেভাবেই হোক ছলে বলে কৌশলে আমি বিয়ে ভেঙেই ছাড়বো। মেয়ে দেখতে তো সমস্যা নেই, দেখলেই যে বিয়ে করতে হবে এমন তো না। বিয়ে আমি কখনোই করব না। সব মেয়েই নাদিয়ার মতন, কোনো মেয়েই ভালো না। এতগুলো বছরের স্মৃতি, ভালোবাসা, মুহূর্তগুলো সব শেষ করে দিয়েছে ও। আমার মাঝে আর কিচ্ছু বাকি নেই, সব শেষ। এসব ভেবে ভেবে মুখখানা শক্ত হয়ে আসে রাগে আর কষ্টে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে যাই। মা আমাকে দেখে আমার কাছে এসে আমাকে ধরে বসিয়ে হেসে হেসে বলতে লাগলেন, বস বস বাবা, আমাদের জন্য পুরো সপ্তাহটা জুড়ে কত পরিশ্রম করিস, কত কিছু করিস আমাদের জন্য। তাই এবার আমাদেরও সময় এসেছে তোর জন্য কিছু করার। আমাদের এলাকারই একটা মেয়ে, তোর বাবাকে চেনে মেয়ের বাবা। তোর বাবা নাকি মেয়েটাকে দেখেছে, অনেক ভদ্র, মার্জিত আর বেশ গুণবতী, তোর সাথে খুব মানাবে। আমি কিছু বলি না, চুপচাপ মায়ের কথা শুনি। আর মনে মনে বলি, সে যেমনই হোক না কেন, আমি তাকে কখনোই বিয়ে করব না মা। অনেক কষ্ট পেয়েছি জীবনে, আর না। নাস্তা খাওয়া দাওয়া শেষ হলে একটু রেস্ট নিয়ে এক প্রকার বাধ্য হই রেডি হই মেয়ে দেখতে যাওয়ার জন্য। আমাদের বাসা থেকে 10 মিনিটের পথে মেয়েদের বাসা। রিক্সা দিয়ে নামতেই হাসান আঙ্কেলকে দেখলাম। তাকে দেখে মনে হচ্ছে তিনি মেয়েকে আমাদের কাছে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এদিকে ওনার যে মেয়ে আছে সেটা আমি জানতামই না। অবশ্য না জানারই কথা, কারণ সারাদিন একজনের মাঝেই ডুবে থাকতাম আমি। তাই আশেপাশে তেমন নজর দিতাম না। অনেক লয়াল ছিলাম আমি নাদিয়ার কাছে, কিন্তু সামনের মানুষটাই লয়াল হলো না। যাই হোক, আঙ্কেল আমাদের নিয়ে খুব আনন্দ সহকারে আপ্যায়ন করে ওপরের 3 তলায় বাসায় নিয়ে গেলেন। আমার মনে মনে খুব বিরক্ত লাগছিল সবকিছু। গতকালকেই এত বড় একটা ধাক্কা খেলাম, আর আজ এসব হচ্ছে। ধুর, ভালোই লাগছে না। তাদের বাসার ভিতরে যেতেই আন্টির সাথে দেখা। তাকেও হাসি মুখে সালাম দিলাম। আন্টি খুব খুশি হলেন, তাকে দেখেও মনে হচ্ছে সেও এই বিয়েতে রাজি। হাসান আঙ্কেল আর আন্টি আমাদের সাথে বসে বললেন,
ভাইজান, আপনাদের অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ, তর সই ছিল না। আমাদেরও ভাইজান। ছেলে মেয়ে বড় হলে বাবা মায়ের যে কত চিন্তা হতে থাকে কি বলবো বলেন। একদম মনের কথা বলেছেন। আমি তো কল্পনাই করিনি আপনি হঠাৎ করে আমার মেয়েটাকে পছন্দ করবেন নীল বাবার জন্য। আমরা তো খুশিতে আত্মহারা। হাসান আঙ্কেল এত খুশি হওয়ার কারণ হলো আমার বাবা এলাকায় বেশ সম্মানিত একজন ব্যক্তি। কারণ তিনি এলাকার উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন এখনো পর্যন্ত। তবে কখনো নেতা বা কোনো কিছু হতে চাননি, তাই সবাই তাকে অনেক সম্মান করেন এবং ভালোবাসেন। হাসান আঙ্কেলরা এখানে ভাড়া থাকেন আর আমরা বাড়িওয়ালা। তারা আমাদের সাথেই এই এলাকাতে এসেছিল, তাই বাবার অনেক পরিচিত। হাসান আঙ্কেলের কথা শুনে বাবা বললেন, ভাইজান, আপনার মেয়েকে আমি অনেকবার দেখেছি। খুব মিষ্টি আর ভালো একটা মেয়ে। আমার নীলের জন্য ওকেই পারফেক্ট মনে হয়েছে, তাই আর ভাবতে দেরি করিনি। খুব ভালো করেছেন ভাইজান। আমরা যে কি খুশি আপনাকে বোঝাতে পারবো না। এখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলেই হয়। জি ভাইজান, ঠিকই বলেছেন। তো মেয়ে কই? নিয়ে আসেন মেয়েকে। জি জি। এই এই, যাও যাও, আমাদের বৃষ্টিমাকে নিয়ে আসো। হাসান আঙ্কেলের কাছে বৃষ্টি নামটা শুনতেই গতকালকের সেই অপরিচিতার কথা আবারও মনে পড়ে যায়। ঝুম বৃষ্টির মাঝে হঠাৎ করে সে এসেছিল আমাকে বাঁচাতে। না জানি কোথায় আছে এখন। এসব ভাবতে ভাবতে হঠাৎই হাসান আঙ্কেলের মেয়ে মানে বৃষ্টি ট্রেতে করে শরবত নিয়ে আমাদের সামনে আসে। এই প্রথম আমি বৃষ্টিকে দেখতে চলেছি। আমি মাথা নিচু করেছিলাম, কারণ তাকে দেখার তেমন ইচ্ছে আমার ছিল না। কিন্তু বৃষ্টি যখন শরবত নিয়ে আমার দিকে এগিয়ে দেয়, আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে ফেলি। আর এমন শকড খাই যে আমি রীতিমতো হাঁ করে তাকিয়ে থাকি। ইভেন শরবত ধরা অবস্থায় বৃষ্টি আমাকে দেখে স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। ও কোনো অবাক হচ্ছে না। আরে, এই বৃষ্টিকে তো আমি চিনি। কাল রাতের সেই অপরিচিতা। ও এখানে কেন? আমি ওকে বিয়ে করতে এসেছি। আমি অবাকের চরম সীমানায়। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। গলা শুকিয়ে আসছে ওকে দেখে। বৃষ্টি আমাকে হাসি দিয়ে ইশারায় দ্রুত শরবত নিতে বলে। আমি শরবতটা নিয়ে খেয়ে দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। না, আমার বিশ্বাসই হচ্ছে না। এই মেয়ে এখানে কেন? ও তো আমার সম্পর্কে সবই জানে। ও নিশ্চয়ই আমাকে কখনো বিয়ে করতে চাইবে না। কারণ কোনো মেয়ে চাইবে না তার স্বামী এমন হোক যে আগে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। আর বৃষ্টি তো গতকাল আমার কাছে সব শুনেছে। ওকে তো সবই বলেছি। আমি কোনো মেয়েকেই আর পছন্দ করি না। ও নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবে না। যাক, ভালোই হলো। আমাকে আর কিছু করতে হবে না। আমি বিয়েতে রাজি হলেও বৃষ্টি জীবনেও হবে না। যাক, বেঁচে গেলাম। ওদিকে মা বৃষ্টির সাথে হেসে হেসে অনেক কথা বলছে, অনেক কিছু জিজ্ঞেস করছে। আমি আর চোখে কয়েকবার বৃষ্টির দিকে তাকালাম। মেয়েটা যে অনেক বেশি ফর্সা কিংবা পরীর মতন সুন্দরী তা কিন্তু না। ও দেখতে বেশ সিম্পল, গায়ের রং শ্যামলা, তবে মুখের গঠনটা বেশ মন কাড়া। চোখগুলো বড় বড় ভাসানো, খাড়া নাক, ঠোঁটগুলো গোলাপি আর অনেক মিষ্টি। ওকে দেখতে মোট কথা মায়াবী লাগছে। তবে ওর এই মায়া আমাকে দুর্বল করতে পারছে না। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে পাগল হয়ে যেত। কিন্তু আমার কাছে বিরক্ত ছাড়া আর কিছুই লাগছে না। তবে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। বৃষ্টি আমাকে দেখে অবাক হলো না কেন? আর এত হেসে খেলে কেন ও কথা বলছে? আমার মতন একটা ছেলেকে তো ও কখনোই বিয়ে করতে চাইবে না। ও নিশ্চয়ই ও আমার মতন অভিনয় করছে, তাই এমন করছে। আমি এসব ভাবতে ভাবতে নিজেকে বুঝ দিচ্ছিলাম। হঠাৎ মা আমার কাছে এসে আমাকে ডাক দিয়ে বলল, নীল, বৃষ্টিকে পছন্দ হয়েছে? আমাকে বল, লজ্জা করিস না। আমি কোনো কিছু না ভেবেই বোকার মতন মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিই, এই ভেবে যে বৃষ্টি 100% আমাকে রিজেক্ট করবে। কিন্তু একটা কথা আছে না, আমরা যা ভাবি সবসময় তার উল্টোটাই হয়। আমার সাথেও তার ব্যতিক্রম হলো না। আমি হ্যাঁ বলার পর মা খুব আনন্দ সহকারে বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে এবং আমার ছেলেরও। বেয়াই সাহেব, মিষ্টি খান। আমার মেয়ে তো কাল রাতেই নীলকে দেখে সম্মতি দিয়ে দিয়েছে। তাহলে বেহাই সাহেব, বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন? অবশ্যই অবশ্যই। আগামী শুক্রবার নীল আর বৃষ্টির বিয়ে ফাইনাল। নেন নেন, মিষ্টি মুখ করেন। বেয়ান সাহেব, আপনিও নেন। নীল, তুমিও নাও।
আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে বৃষ্টির দিকে। এটা কি হলো? কেন হলো? কেন? বৃষ্টি আর চোখে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। কিন্তু কেন? ও ইচ্ছে করেই এমন করলো? ও সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করবে? অসম্ভব। এই বিয়ে আমি করব না, কখনো না। হঠাৎই বাবাকে ডাক দিয়ে বসি। ডাক দিয়ে মনে হলো অনেক বড় ভুল করলাম, কারণ 5টি মানুষের চোখ এখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এতটাই নার্ভাস হয়ে যাই যে থতমত খেয়ে বলি, না মানে তুমি এত মিষ্টি খেও না, শরীর খারাপ হবে। সবাই হেসে দেয় আমার কথা শুনে। হাসান আঙ্কেল আন্টিকে শুনিয়ে বলে, দেখেছো বৃষ্টির মা, নীল বাবা মার কত কেয়ার করে, আমাদের মেয়েটা অনেক ভালো থাকবে। বড়রা কথা বলতে থাকে, আমি স্তব্ধ হয়ে বসে থাকি। আমি কখনোই পারবো না এটা করতে। বাবা মা দুজনেই অনেক খুশি, তারা এত কষ্ট করে বড় করেছেন আমাকে, আমি তাদের কিভাবে কষ্ট দিই? সব দোষ বৃষ্টির। ও সব জেনে শুনে কেন রাজি হলো? ওকে তো কালই বলেছি আমি আর কখনো কোনো মেয়ের সঙ্গ চাই না। তাহলে ও কেন রাজি হলো? কেন ও আমার সাথে এমন করলো? বিয়ে ভাঙলে ওই ভাঙবে, ওর সাথে যেভাবেই হোক কথা বলতে হবে। কিন্তু তাও পারলাম না। বাবা আমাকে নিয়ে এমনভাবে বিয়ের প্রস্তুতিতে নামলেন যে আমার ঘুমটাও হারাম। শপিং, আয়োজন, খাওয়া দাওয়া, বাজার, বাড়ি সাজানো, এত কিছুর চাপে যে আমি বৃষ্টির সাথে একটু কথা বলবো তারই সুযোগ পেলাম না। নিয়তির কাছে হেরে গেলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। খুব ধুমধাম করে আমার আর বৃষ্টির বিয়ে হলো। আমি পুরো স্তব্ধ হয়ে আছি, মুখে তেমন হাসি নেই। কিন্তু বৃষ্টির মুখের হাসি দেখে আমার যে কি রাগ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। ও ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। আমি কখনো ওকে আমার স্ত্রী হিসাবে কোনো অধিকার দেব না। শুধু ওকে একবার আজ একা পেয়ে নি, ওর খবর আছে। ও কেন এমন করলো আমাকে জানতেই হবে। এই ইচ্ছেটা পূরণে বেশি সময় লাগলো না। রাত 12টার মতন বাজে এখন। বৃষ্টিকে বাসর ঘরে মানে আমার রুমে বধূ সাজে রেখে আসা হয়েছে। আমাকে এক প্রকার জোর করেই আমার রুমে পাঠানো হলো। আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তারপরও যেতে হলো। বাসর ঘরে ঢুকতেই সবার প্রথম বৃষ্টির দিকেই নজর গেল। কি সুন্দর বধূ সাজে বসে আছে। এদিকে যে আমার জীবনটা শেষ তার কোনো খবরই নেই ওর। প্রচণ্ড রাগ হচ্ছে তার উপর। দরজাটা দ্রুত লাগিয়ে দিয়ে তেড়ে গেলাম বৃষ্টির দিকে। আজ ওর একদিন কি আমার একদিন। কেন এমন করলো আমার সাথে? ইতিহাসে আমিই মনে হয় একমাত্র ব্যক্তি হতে যাচ্ছি যে বাসর রাতে তার বউয়ের সাথে ঝগড়া করতে যাচ্ছে। আমি খুব রাগীভাবে বৃষ্টির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এসবের মানে কি? ও কিছু বলল না, চুপ করে ঘোমটা দিয়ে বসে আছে। আমি আবার বললাম, তুমি কেন এমন করলে আমার সাথে? তুমি তো সবই জানতে। এবার ও একটু নড়ে চড়ে বসে আসতে বলল, আগে ঘোমটা তুলে দিন, তারপর আপনার সাথে অনেক কথা বলবো। বৃষ্টির কথা শুনে মেজাজ আরও খারাপ হলো, তাই ওর সামনে বসিয়ে দ্রুত ঘোমটাটা তুলে দিলাম। আর সাথে সাথে বৃষ্টির মুখখানা বেরিয়ে এলো আমার সামনে। ওকে যে কত সুন্দরী আর মায়াবী লাগছে তা বলে বোঝাতে পারবো না। আমি ওকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। রাগের কথা যেন ভুলেই গিয়েছি। বিশেষ করে ওর মিষ্টি ঠোঁটের কোণায় হাসিটার জন্য আমি যেন সব ভুলে গিয়েছি। একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে হতে পারে? আমি ওর বড় বড় পাপড়িওয়ালা চোখগুলোর দিকে তাকিয়েছিলাম। হঠাৎই ও বলে উঠল, এভাবে কি দেখছেন? আমি কি আপনার এক্সের থেকেও অনেক সুন্দরী? বৃষ্টির এই কথাটা শোনা মাত্রই মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে রাগ করে বললাম, তুমি তো সব কিছু জেনেও কেন এমন করলে? বলেছি না আমি কোনো মেয়ের সঙ্গ চাই না। তাহলে কেন? কারণ আপনার মতন ভালো মনের একটা মানুষকে আমি মোটেও হারাতে চাই না। এই দুনিয়ায় অনেকেই সত্যিকারের ভালোবাসতে পারে না, কিন্তু আপনি পারেন। তাই কি করে আপনাকে হারাই বলেন? আমি একটা মেয়েকে ভালোবাসি জেনেও তুমি এমন করলে? আরে ভালোবাসতেন, এখন আর বাসেন না আমি জানি। আপনার কি মনে হয় আমি আপনার সম্পর্কে কিছু জানি না? আপনি অনেক ভদ্র আর ভালো একটা ছেলে। আমি আপনার সামনে দিয়ে আপনার পাশ দিয়ে কত হেঁটে গিয়েছি, কিন্তু আপনি কখনো একবারও ফিরে তাকাননি। আমার এই বিষয়গুলো খুব ভালো লাগে, তাই আমি না করিনি। আর আমি চাই না আপনি আপনার পাস্ট নিয়ে আর কষ্ট পান। আপনার বর্তমান আমি আর ভবিষ্যৎও। অতীতকে ধরে রাখলে কখনোই সামনে এগিয়ে যাওয়া যায় না। আপনার বর্তমানটা এখন অনেক সুন্দর। অবহেলা করবেন না প্লিজ।
আমি যা করেছি আপনার ভালোর জন্যই। আমি যদি স্ত্রী হিসাবে তোমাকে কোনো অধিকার না দিই, তখন কি করবে? অপেক্ষা করব। যতদিন আপনি মন থেকে আমাকে কাছে না টানবেন, ততদিন অপেক্ষা করব। তুমি সত্যিই ভালো, নাকি ওর মতন অভিনয় করছো? আগেও বলেছি, এখনো বলছি, সবাই এক না। একজন খারাপ হলে সবাই খারাপ, এটা ভুল কথা। নতুন করে সব শুরু করেন, আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। বৃষ্টির কথা শুনে আস্তে করে উঠে বারান্দায় চলে যাই। ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে এসব। ভেবেছি ওর সাথে রাগারাগি করব, কিন্তু তার কিছুই হলো না। উল্টে বৃষ্টি এমন সব কথা বলল যা সবগুলোই যৌক্তিক। একটা মেয়ে কষ্ট দিয়েছে বলে আমিও যে অন্য একটা ভালো মেয়েকে কষ্ট দেব, সেটা তো খুব খারাপ। আমি তো এই ধরনের ছেলে না। হঠাৎই বৃষ্টি পিছন থেকে এসে বলে, জানি আমি দোষী, কিন্তু বিশ্বাস করুন, যা করেছি সব আপনার ভালোর জন্য। একটা ডুবতে থাকা মানুষকে যদি আলোর পথ দেখাতে পারি আমি, সেটা তো আমার জীবনের সার্থকতা, তাই না? আমিও তাই করেছি। দয়া করে আমাকে মাফ করে দিন। আপনাকে আমাকে কোনো অধিকার দিতে হবে না, শুধু আপনার খেয়াল রাখতে দিন, আর কিচ্ছু চাই না। আমি দ্রুত পিছন ফিরে তাকিয়ে দেখি বৃষ্টি চলে যাচ্ছিল। আমি ওর হাতটা ধরে ফেলি, ও দাঁড়িয়ে যায়। আস্তে আস্তে ওকে টান দিয়ে কাছে আনি। ওকে জিজ্ঞেস করি, একটা সত্য কথা বলবে আমাকে? বলবো। তুমি কি আমাকে আগে থেকেই পছন্দ করতে? শুধু পছন্দ না, ভালোবাসতাম এবং এখনো বাসি। কারণ আপনার ব্যক্তিত্ব আমার অনেক পছন্দ, একদম আমার মনের মতন। আমি বৃষ্টির চোখের দিকে তাকিয়ে আছি, ওর কথাগুলো সত্য, কোনো মিথ্যে নেই। কেন জানি খুব কষ্ট হচ্ছিল, তাই বৃষ্টিকে বুকের সাথে জড়িয়ে ধরি। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জীবনের প্রথম ভালোবাসাটা হয়তো আপনি কখনো ভুলতে পারবেন না, কিন্তু তাই বলে আমি হার মানব না। আমার ভালোবাসা দিয়ে আপনার জীবন আমি ভরিয়ে দেব। তাহলে আপনি আর ওসব মনেই করবেন না। শুধু এইটুকু সুযোগ দিন, আর কিচ্ছু চাই না। জানো, অনেক মেয়েই ছেলেদের মন বুঝতে চায় না। তারা সব সময় চায় ছেলেরাই তাদের মন বুঝুক, কিন্তু এতে যে ছেলেটা কষ্ট পায় তা সে বোঝে না। কিন্তু তুমি তেমন না। তুমি আমাকে বোঝার চেষ্টা করেছো। তোমার মতন ভালো মেয়ে আমি কখনো পাবো না। হয়তো আমার কপালে তুমি ছিলে, তাই ওকে হারিয়েছি। আমি সেটা বুঝতে পারছি, কারণ ওর চেয়ে হাজার গুণ ভালো তুমি। সে বলল, একটা কথা কি জানেন, যে যায় ভালোর জন্যই যায়, আর যে থাকে সে ভালোর জন্যই থাকে। আমি আছি তো আপনার পাশে সব সময়, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। আমিও তোমাকে হারাতে চাই না। আমার ওপর তোমার সম্পূর্ণ অধিকার দিলাম। তাহলে আমাকে মন ভরে আদর করুন। আমার খুব ইচ্ছে আমার জামাইটা আমাকে মন ভরে আদর করবে। অনেক দুষ্টু তুমি। আপনাকে হ্যাপি রাখার জন্য আমাকে যদি দুষ্টুও হতে হয়, আমি তাও হব। কারণ আপনি আমার স্বামী। আপনাকে খুশি রাখাই আমার কাজ। বৃষ্টির প্রতিটি কথা শুনে ওর প্রতি সম্মান, শ্রদ্ধার ভালোবাসা অনেক গুণ বেড়ে যাচ্ছে। ও সত্যিই অনেক ভালো। আমাদের কথার মাঝে আবার আকাশে মেঘের গর্জন। বৃষ্টি ভয় পেয়ে আমার বুকে মাথা লোকায়। বাতাসে বৃষ্টির ঘ্রাণ। এ যেন বেশ রোম্যান্টিক একটা মুহূর্ত। আমি বৃষ্টির মুখখানা বের করে ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ওর কপালে আলতো করে চুমু এঁকে দিই। ও চোখ বুঝে তা গ্রহণ করে। তারপর ঝুম বৃষ্টি শুরু হয়। পরিশেষে আমাদের এই বৃষ্টি ভেজা রাতটা অনেক সুন্দর হয়ে গেল। সাথে পুরনো বিষাক্ত স্মৃতিগুলো মাটি চাপা পড়ল। সমাপ্ত।